আপনি স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এটি একটি আরআরবি এনটিপিসির প্র্যাকটিস সেট। আর এই প্র্যাকটিস সেটটা নেওয়া হয়েছে এই মাসের অ্যাসিভার্স থেকে। এই মাসের অর্থাৎ জুন মাসের অ্যাসিভার্স থেকে কিন্তু আরআরবি এনটিপিসির প্র্যাকটিস সেট আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আজকে আমরা এই প্র্যাকটিস সেটটা সম্পূর্ণ করব। তো চলুন আমরা এই প্র্যাকটিস সেটটা আজকে সম্পূর্ণ করি, আরআরবি এনটিপিসির পরীক্ষার প্র্যাকটিস সেট। তো চলুন আমরা এই প্র্যাকটিস সেটটা একটু ডান দিকে সরিয়ে জুম করে বড় করে নিই। তো প্রথমে যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমরা সহজেই সমাধান করব কি করে। দেখো এই যে অঙ্কটা আছে এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি। তো এখানে সবসময় মনে রাখবে যে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোর মধ্যে পাওয়ার যার যত বড় আছে সে তত ছোট। এখানে এখানে পাওয়ার যার যত ছোট সে তত বড়। তো দেখো এখানে √3 এর পাওয়ার নেই, তাই এটা হচ্ছে সবচেয়ে বড়। এর দেখা হবে সঠিক উত্তর। এখন এই যে 3, 4, 6, 8 এই যে সংখ্যাগুলো প্রায় সমানভাবে সাজানো আছে, তাই এখানে এর সঠিক উত্তর হবে এর দাগ। এখন তুমি বলতে পারো স্যার এটা আমরা কি করে বুঝবো, অঙ্কটা মূল নিয়মটা কি। তো এই অঙ্কটার মূল নিয়ম হচ্ছে এরকমভাবে অঙ্কটা সমাধান করা যায়। এখানে √3 আছে না, √3 সমান সমান তোমার করতে হবে 3-এর পাওয়ার 1/2। তো এর পাওয়ার হয়ে যাবে এই যে 3 আছে না 1/3। তারপরে দেখো তারপরে যে 6 আছে তার পাওয়ার হয়ে যাবে 1/4। অঙ্কগুলো এইভাবে করতে হয়। তারপরে 8 আছে, 8-এর পাওয়ার হয়ে যাবে 1/6। এখন এই যে 2, 3, 4 আর 6-এর লসাগু করতে হবে। লসাগু করলে তুমি পাবে কত, 12। সেই 12টাকে এখানে গুণ করতে হবে, সবার ক্ষেত্রে 12 গুণ করে দিতে হবে। তাহলে দেখো এখানে আমরা সবার ক্ষেত্রে 12 গুণ করলাম। তাহলে এখানে আমরা 2 আর 12 কাটাকুটি করলে হচ্ছে 6, তাহলে এখানে 3-এর পাওয়ার হয়ে যাবে 6। তারপরে এখানে দেখো 3-এর পাওয়ার 6, তারপরে এই জায়গাটায় 4-এর পাওয়ার কত আসবে, তো 3 × 4 = 12 অর্থাৎ 4, 4-এর পাওয়ার 4 আসবে। তারপরে দেখো 6-এর পাওয়ার কত আসবে, 3 × 4 = 12, এখানে 3, তাহলে 6-এর পাওয়ার 3 আসবে। 8-এর পাওয়ার কত আসবে, 6 × 2 = 12 অর্থাৎ 8-এর পাওয়ার 2 আসবে। তা 8-এর পাওয়ার 2 সমান সমান কত, 6, 4, 64। তারপরে 6-এর পাওয়ার 3 মানে 6, 6, 36, 3, 36, 216। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর 4-এর পাওয়ার 4 আছে, 4, 4, 16, 4, 16, 64, 4, 64 কত, 256। তা 256 হয়। আর এটা কত হবে, 3 হচ্ছে 6টা 3 তোমাকে গুণ করলে কত দাঁড়াবে, 729। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে সবচেয়ে বড় 729, তাই এর এর সংখ্যা কোনটি, এই √3। তাই এখানে এর সঠিক উত্তর এর দাগ। এভাবে তো এই অঙ্কগুলো সহজে সমাধান করতে হয়। এবার তুমি যখন প্র্যাকটিস করবে করতে করতে তোমাকে এটা নিজের মনের মধ্যে এসে যাবে এবং এটা যে বড় তুমি সেটা প্রমাণ করতে পারবে। দেখো সবচেয়ে অঙ্ক তোমাকে বুঝতে হবে, শিখতে হবে, তবেই কিন্তু তুমি অঙ্ক সহজে সহজ ট্রিক্স এবং টিপস তুমি মনে করে সমাধান করতে পারবে। চলো 2-এর দাগের প্রশ্ন দেখো। 2-এর দাগের প্রশ্ন আছে কোনটি অন্যগুলোর থেকে আলাদা। এখানে আছে বাদুড়, ঈগল, চিল, ময়ূর। তোমরা অবশ্যই সিলেবাস সম্পর্কে জানো, রিজনিং থাকবে, অঙ্ক থাকবে, জেনারেল স্টাডিজ থাকবে। তো তোমরা অবশ্যই সিলেবাস জানো, অঙ্ক, জেনারেল স্টাডিজ, রিজনিং থাকবে। তাহলে এখানে এর সঠিক উত্তর, এখানে 2-এর দাগের প্রশ্নটা কিন্তু একটি রিজনিংয়ের প্রশ্ন। বলছে এগুলি বাদুড়, ঈগল, চিল, ময়ূর এর মধ্যে কোনটি আলাদা। তো অবশ্যই বাদুড় আলাদা। কেন বাদুড় আলাদা, কারণ বাদুড় হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। 3-এর দাগের প্রশ্ন দেখব, ক্রিকেট ম্যাচে ক্যাচ ধরার সময় একজন খেলোয়াড় তার বলসহ হাতটি পিছিয়ে নেন যাতে বলের গতি শূন্য হয়। এই ঘটনাটি নিচের কোনটির উদাহরণ। তো এর তো তোমরা সবাই জানো নিউটনের দ্বিতীয় সূত্রের উদাহরণ। তো এখানে আছে নিউটনের প্রথম গতিসূত্র, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, নিউটনের তৃতীয় গতিসূত্র, শক্তি নিত্যতা সূত্র। নিউটনের দ্বিতীয় গতিসূত্রের উদাহরণ। আরআরবি গ্রুপ ডির জন্য যারা আমার কাছে প্রস্তুতি নিচ্ছে তাদের কিন্তু এইসব প্রশ্নগুলো আমরা ভালোভাবে করি, কারণ সবসময় রাখবে এগুলো সায়েন্সের প্রশ্ন। সায়েন্সের প্রশ্ন থেকে কিন্তু কীভাবে সমাধান করতে হয়, আর সায়েন্স কীভাবে এটাকে, এখানে নিউটনের তৃতীয় সূত্র দিলে সেখানে কীরকম প্রশ্ন হতো, তার নিউটনের প্রথম সূত্র দিলে সূত্রটা কী হতো, মানে প্রশ্নটা কী হতো, সবগুলো কিন্তু আলোচনা করা হয়। এখানে আমরা 3-এর দাগের প্রশ্নের সঠিক উত্তর পাচ্ছি বিদ্যাগ। চলো 4-এর দাগের প্রশ্নে চলে যায়। 4-এর দাগের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 100 সেমি, 72 সেমি, 30 সেমি
সমান আয়তন বিশিষ্ট একটি ঘনকের প্রতি বাহুর দৈর্ঘ্য কত? তো এইগুলোর ক্ষেত্রে কি করতে হয়, এইগুলো গুণ করতে হয়। 172 আর 3, এইগুলো যদি তুমি গুণ করো তাহলে হয়ে যায় 2 1 6, তারপরে দুটো শূন্য, তিনটি শূন্য। এবার এখানে বলছে সমান আয়তন বিশিষ্ট একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? তো একে তোমার কিউব করতে হবে, তার মানে 60-এর কিউব করলে তুমি এটা পেয়ে যাবে। 60-এর কিউব করলে এই জিনিসটা পেয়ে যাবে। তাই তোমার এখানে হবে 60 সেমি এর সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ডির দাগ হবে সঠিক উত্তর, প্রতি বাহুর দৈর্ঘ্য 60 সেমি। এবার আমরা চলে যাবো পরের প্রশ্নে, 5-এর দাগের প্রশ্নে। 5-এর দাগের প্রশ্ন কি আছে, যদি এ বি এর ভাই হয়, বি সি এর বোন হয়, সি ডি এর বাবা হয়, তবে ডি এর সঙ্গে সম্পর্ক কি? দেখো, তবে ডি হচ্ছে এর সঙ্গে সম্পর্ক কি? তো এখানে তুমি অবশ্যই বুঝতে পারছো ডি এর মধ্যে সম্পর্ক হচ্ছে ভাইপো, অর্থাৎ ডির দাগ হবে সঠিক উত্তর। চলো আমরা 6-এর দাগের প্রশ্নে চলে যাই। 6-এর দাগের প্রশ্ন কি আছে, হিমালয় অঞ্চলে খনিজ সম্পদ কম পাওয়া যায়, এর কারণ হলো এই অঞ্চলে ক্রিস্টালাইন রক নির্মিত পার্বত্য গঠনের বারবার স্মরণের ফলে পার্বত্য গঠন পরিবর্তিত ও জটিল হয়ে উঠেছে। এই অঞ্চলের জলবায়ু খনিজ সঞ্চয়ের পক্ষে অনুকূল নয়। এই ভূখণ্ডের গঠন খনিজ সম্পদের খনন ও তার পরিবহনকে যাতায়াতের ব্যবস্থা ইত্যাদি কারণে ব্যয়বহুল করে তুলেছে। তো এখানে 6-এর দাগের সঠিক উত্তর কী হবে? তো হিমালয় একটি নবীন পর্বতমালা যা ক্রমাগত টেকটনিক প্লেটের সক্রিয়তার ফলে গঠিত হচ্ছে, ফলে খনিজ জমা হওয়ার জন্য প্রয়োজনীয় স্থিতিশীল পরিবেশের অভাব দেখা যায়। তাই এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু পার্বত্য গঠন বরাবর স্মরণের ফলে পার্বত্য গঠন পরিবর্তিত ও জটিল হয়ে উঠেছে, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। চলো আমরা 6-এর দাগের উত্তর পেলাম, বিদ্যাগ। এবার 7-এর দাগের প্রশ্ন আমরা দেখি। 7-এর দাগের যে প্রশ্নটা আছে দেখো, খুব সুন্দর একটা প্রশ্ন আছে। সুদের হার 4% বৃদ্ধি পাওয়ায় 1250 টাকার সরল সুদ 50 টাকা বৃদ্ধি পায়, তবে সময় কত? তো দেখো, PTR/100 এই সূত্রে আমরা যদি করি তাহলে এখান থেকে আমরা এই যে আমরা 100টা দেবো ওপরে, ইন্টু 50টা দেবো নিচে, এই 100 ইন্টু 50 করবো, আর নিচে দেবো কত, 1250 ইন্টু 4% হারে, সেটা আমরা দেবো নিচে। তো এখান থেকে আমরা খুব সহজে এটা সমাধান করতে পারবো। এই শূন্য কাটবো, আর 25 125 করবো, আর 25 আর এই 100 কাটলে 4 25 হয়, এই 4 কাটলে 1 হয়, তাহলে 1 হবে এর সঠিক উত্তর। সময় হবে 1 বছর। খুব সুন্দরভাবে এসব অঙ্ক সহজেই সমাধান করা যায়। চলো 8-এর দাগের প্রশ্ন আমরা দেখি। 8-এর দাগের প্রশ্ন আছে, নিচের সংখ্যা শ্রেণীতে সেই সব সংখ্যাগুলি খুঁজে বের করুন যেগুলো আগের বা পরের স্থানে একই সংখ্যা আছে, বা পরের বা আগের স্থানে আলাদা সংখ্যা আছে। তো এখানে তুমি কিভাবে এটাকে নির্ণয় করবে? দেখো, এটা কিন্তু খুবই সহজ একটা প্রশ্ন। তো এখানে দেখো, এই যে আমরা 7 পাচ্ছি, এই যে 7 পাচ্ছি, এই একটা 7 আছে, তারপরে দেখো এখানে প্রশ্ন উদ্ধৃত এই যে 7টা আমরা পাচ্ছি, তার আগে পরের সংখ্যা দেখো, প্রশ্ন যা বলা আছে সেটা মোতাবেক কিন্তু আছে। তারপরে এই দেখো, এই একটা 7 দেখো, 5 7 আছে। তারপরে দেখো, তারপরে এই যে একটা 7 আছে, এই যে এখানে আরেকটা 7, এই একটা 7, তারপরে এই আর একটা 7 আগে 5 পরে, তারপরে দেখো, তারপরে এই একটা 7, আর তারপরে আছে এই একটা 7, তারপরে তাহলে এখানে কটা হচ্ছে, এখানে 1 2 3 4 5টা 7 হচ্ছে, অর্থাৎ ডির দাগ হবে সঠিক উত্তর। চলো আমরা 9-এর দাগের প্রশ্নে চলে যাই। 9-এর দাগের প্রশ্ন আছে, উত্তর পূর্ব সীমান্তবর্তী রেলওয়ের সদর দপ্তর অবস্থিত। দেখো, উত্তর পূর্ব সীমান্তবর্তী রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? মালিগাঁও, তেজপুর, বঙ্গাইগাঁও আর বড়পেটা। তো এখানে 9-এর দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 9-এর দাগের সঠিক উত্তর হবে কিন্তু মালিগাঁও। এটা কোথায় অবস্থিত? তো আসামের রাজধানী গুয়াহাটিতে অবস্থিত মালিগাঁও, যেটি কিন্তু উত্তর পূর্ব সীমান্তবর্তী রেলওয়ের অন্তর্গত। ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলি পূর্ব বিহার ও উত্তর পশ্চিমবঙ্গের কিছু জেলা জুড়ে রেলের নেটওয়ার্কটি পরিচালনা করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এর সঠিক উত্তর কিন্তু মালিগাঁও, যেটা কিন্তু আসামে অবস্থিত। চলো আমরা 10-এর দাগের প্রশ্ন দেখি। 10-এর দাগের যে প্রশ্নটা আছে দেখো, সম্প্রতি আয়ুষ্মান ভারতের প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা বাস্তবায়নকারী 34তম রাজ্য হলো গুজরাট, উড়িষ্যা, অসম, উত্তরপ্রদেশ। তো এখানে সঠিক উত্তর কী হবে? তো 10-এর দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ, অর্থাৎ উড়িষ্যা। 1 এপ্রিল 2025 তারিখে উড়িষ্যা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনার সমস্ত রাজ্য জুড়ে বাস্তবিত করেছে। ওই দিন আয়ুষ্মান বৈবন্দনা প্রকল্পটি চালু হয়েছে উড়িষ্যাতে।
তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক, উড়িষ্যা। চলো আমরা 11 দাগের প্রশ্ন দেখি। 11 দাগের প্রশ্ন কি আছে? 11 দাগে যে প্রশ্নটা আছে দেখো, খুব সুন্দর একটা প্রশ্ন আছে। নিচের কোন সংস্থাটির কাজ মুলতুবি রাখা যায় কিন্তু তাকে ভাঙা যায় না? মুলতুবি রাখা যায় কিন্তু ভাঙা যায় না। রাজ্যসভা, লোকসভা, পুর নিগম, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক সংস্থা। তা তোমরা জানো অবশ্যই রাজ্যসভার কিন্তু এটা মুলতবি রাখা যায় কিন্তু ভাঙা যাবে না। লোকসভা ভাঙা যাবে কিন্তু রাজ্যসভা কখনো কিন্তু ভাঙা যায় না। তাই 11 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, রাজ্যসভা। চলো আমরা পরের প্রশ্ন দেখি, 12 দাগের প্রশ্ন দেখি। তার জন্য প্রশ্নটা একটু ও পেজে, ওই পরের পেজের দিকে চলে যাব এবং প্রশ্নটা একটু বাম দিকে সরিয়ে নেব। তো চলো আমরা দেখি। তো আমরা এটাকে বাম দিকে সরিয়ে নিয়ে এসে দেখব। 12 দাগের প্রশ্ন আছে, সম্প্রতি কে অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন? পঙ্কজ মিশ্র, অজিত কুমার মহান্তি, মনোজ গভিল আর টিভি সোমনাথন। তো এখানে 12 দাগের সঠিক উত্তর হবে ডক্টর অজিত কুমার মহান্তি, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। 2023 সালে 3রা মে থেকে তিনি এই পদে নিযুক্ত আছেন, তা অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। চলো আমরা 13 দাগের প্রশ্নে চলে যাই। 13 দাগের প্রশ্ন আছে, যোগ কলার উৎপত্তি ভ্রূণের কোন স্তর থেকে হয়? যোগ কলার উৎপত্তি ভ্রূণের কোন স্তর থেকে হয়? এক্সোডাম, মেসোডাম, এন্ডোড্রাম আর এ ও বি উভয়ে। অর্থাৎ তোমরা তো এটা জানো, যোগ কলার উৎপত্তি হয় সবসময় মেসোডাম থেকে। মেসোডাম থেকে কিন্তু যোগ কলার উৎপত্তি হয়। যোগ কলার উৎপত্তি ভ্রূণের মেসোডাম স্তর থেকে হয়। মেসোডাম হলো ভ্রূণের মধ্যবর্তী স্তর, যা কিন্তু দেহের বিভিন্ন অংশ গঠন করে, যেমন পেশি, ত্বক, হাড়, রক্ত, তরুণাস্থি এবং অন্যান্য যোজক কলাও কিন্তু গঠন করে এই মেসোডাম। চলো আমরা 14 দাগের প্রশ্নে চলে যাই। 14 দাগের প্রশ্ন হবে, সম্প্রতি কে 2025 সালে মিসেস ওয়ার্ল্ড সম্মানে ভূষিত হলেন? সুন্দর একটা প্রশ্ন এটা। সেগো গায়েল, অদিতি গোবিত্রিকার, পামেলা নায়েল আর সরগম কৌশল। তো এখানে এর সঠিক উত্তর, 14 দাগের সঠিক উত্তর হবে সেগো গোয়েলে, অর্থাৎ সেগো গায়েলে অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর, সেগো গায়েলে। তো সেগো গায়েলে কে? তো সেগো গায়েলে হলেন দক্ষিণ আফ্রিকার অধিবাসী, যিনি কিন্তু 2025 সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় 40 বছরের ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা, যিনি কিন্তু এই খেতাব অর্জন করেছেন। আর দ্বিতীয় স্থানেও তেমন একজন আছেন, শ্রীলঙ্কার ইসাদি আমান্ডা। দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কার ইসাদি আমান্ডা কিন্তু দ্বিতীয় স্থান অর্জন করে এই প্রতিযোগিতায়, দ্বিতীয় স্থান অর্জন করে এই প্রতিযোগিতায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ এখানে যে সেগো গায়েল, ইনি কিন্তু দক্ষিণ আফ্রিকার অধিবাসী। তো এখানে দক্ষিণ আফ্রিকা থেকে কিন্তু ইনি মিসেস ওয়ার্ল্ড সম্মানে ভূষিত হয়েছে 2025 সালে। চলো আমরা চলে যাই 15 দাগের প্রশ্নে। 15 দাগের প্রশ্ন কী আছে? 15 দাগের প্রশ্ন আছে, সালোক সংশ্লেষের হার বেশি হয় ভুট্টার, মটরের, সোলার আর সিমের? তো এখানে সঠিক উত্তর হবে এর দাগ, ভুট্টার হবে। তো সালোক সংশ্লেষের হার বেশি ভুট্টার, এটা কেন হয়? কারণ হচ্ছে ভুট্টা হলো কার্বন 4 লেভেলের উদ্ভিদ। এটি কার্বন 4 সংশ্লেষের পথ ব্যবহার করে, যেখানে কার্বন ডাইঅক্সাইড প্রথমে 4 কার্বন যৌগ স্থির হয়। এই প্রক্রিয়ার ফলে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের ব্যবহার দক্ষতা বৃদ্ধি পায় ভুট্টাতে এবং সালোক সংশ্লেষের হার বৃদ্ধি পায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু ভুট্টা। আমরা 16 দাগের প্রশ্নে চলে যাব। 16 দাগের প্রশ্ন আছে দেখো, সম্প্রতি অনুষ্ঠিত বর্ডার গাভাস্কার ট্রফিতে কোন দেশ জয়লাভ করেছে? এখানে আছে অস্ট্রেলিয়া, এখানে আছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড। তো এখানে সঠিক উত্তর কী হবে? তো অস্ট্রেলিয়া কিন্তু এই খেতাবটা অর্জন করেছে। কাকে হারিয়ে? এখানে ভারতকে হারিয়ে কিন্তু এই খেতাব অর্জন করেছে। 5 জানুয়ারি 2025 তারিখে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারত বনাম অস্ট্রেলিয়ার 5 ম্যাচ টেস্ট সিরিজের 3-1 ব্যবধানে জিতে অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার ট্রফি 2025 জেতে। কিংবদন্তি ক্রিকেটার তথা অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক কিন্তু এই অ্যালান বর্ডার, এবং ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কারের নামে কিন্তু এই ট্রফিটার নামকরণ করা হয়েছে বর্ডার গাভাস্কার ট্রফি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই খেতাবটা অর্জন করেছে কিন্তু অস্ট্রেলিয়া। চলো আমরা 17 দাগের প্রশ্ন দেখি। তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুললাম। এখন 17 দাগের প্রশ্ন আছে দেখো, 1300 টাকার লিখিত মূল্যের একটি বস্তু লিখিত মূল্যের উপর 10% ছাড় দেওয়া, এরপর আবার 8% ছাড় দেওয়ায় বস্তুর বিক্রয় মূল্য কত হবে? তা সোজা এই প্রশ্নের উত্তরটা খুবই সহজ। কিভাবে সমাধান করবে? কারণ এখানে তোমরা 1300 লেখো, এই যে 1300 লিখলে এখানে ইন্টু করো। প্রথমে 10% ছাড় দিয়েছি, তাই 90/100 বিক্রয় মূল্য হয়ে যাবে। তার উপরে আবার কত পার্সেন্ট ছাড় দিচ্ছে? 8%। 8% ছাড় দেওয়া মানে এটা হয়ে যাবে 92/100। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবারে তুমি কি করবে, কত টাকা বিক্রি হবে এখান থেকে তুমি খুব সহজে পেয়ে যাবে। তাই এই দুটো শূন্য কাটো, আর এর থেকে একটা শূন্য কাটো, এর থেকে একটা শূন্য কাটো, ব্যাস। এবার তোমার এখান থেকে 13, 9 আর 92 তুমি গুণ করো। গুণ করলে হয়ে যাবে 1073
10764 এখানে যেহেতু এর নিচে একটা 10 থাকছে, তাই একটা শূন্য, 10-এর একটা শূন্য, তাই এক ঘর দশমিক আগে আসবে, তাই এখানে আসবে। সেই ক্ষেত্রে কত হবে? 1076 টাকা 40 পয়সা হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে 1076.40 টাকা। তো এখানে এর দাগ হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে কিন্তু এগুলো সহজে সমাধান করা যায়। চলো 18 দাগের প্রশ্ন চলে যায়। এখানে বলছে 18 দাগের একটা প্রশ্ন আছে, দেখো। একটি পাম্পে একটি পাত্র জলপূর্ণ করতে সময় নেয় 2 ঘন্টা। পাত্রে একটি ফুটো থাকার জন্য জলপূর্ণ হতে 2.1-3 ঘন্টা সময় লাগে। ছিদ্রটি দিয়ে পুরো জলকে নিষ্কাশন করতে কত সময় লাগবে? খুব সুন্দর একটা প্রশ্ন। 2.1-3 ঘন্টাটা কিন্তু তোমার এখানে কাজে লাগাতে হবে। তুমি এই 2.1-3 ঘন্টাটা কীভাবে কাজে লাগাবে? দেখো, এখানে জল পূর্ণ করতে সময় নেয় কিন্তু 2 ঘন্টা। তাহলে যদি ওই পাত্রে জল ধরে 1 অংশ যদি হয়, তাহলে 1 অংশ পূর্ণ করে 2 ঘন্টায় পূর্ণ করে 1 অংশ, তাহলে 1 ঘন্টায় পূর্ণ করে কত? 1/2 অংশ। ঠিক আছে, 1/2 অংশ। এবার বলছে একটি ফুটো থাকার জন্য জল পূর্ণ হতে 2.1-3 ঘন্টা সময় লাগে। তা 3 দিনে 6 7-3 ঘন্টা। তাহলে 7-3 ঘন্টা করে 1 অংশ, 1 ঘন্টায় করবে কত অংশ? তো 1 ঘন্টায় করবে, এটা উল্টে যাবে, মানে 3/7 হয়ে যাবে সেই ক্ষেত্রে। তাহলে এখানে 1/2 থেকে 3/7 বিয়োগ করে দাও। বিয়োগ করলে কত হবে? তোমার এখানে 14 লসাগু হবে। 14 লসাগু হলে 7 বিয়োগ, এবার 7 × 14 6 হবে। তাহলে 1/14 হয় এর সঠিক উত্তর। 1/14 হয় এখানে, তো এখানে 1/14 হবে। তাহলে 1/14 হলে তোমার 14 ঘন্টা, অর্থাৎ 1/14 এত অংশ পূর্ণ করে 1 ঘন্টায়, তাহলে 1 অংশ পূর্ণ করবে 14 ঘন্টায়। তাহলে এখানে সঠিক উত্তর হবে 14 ঘন্টা। দ্বিদাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা 19 দাগের প্রশ্নে চলে যাব। 19 দাগের যে প্রশ্নটা আছে, দেখো। প্রশ্ন চিহ্নিত স্থানে কোন বর্ণগুচ্ছ বসবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। এখানে DFNT, TDFN আর NTDF। দেখো, এখানে DFNT, তারপরে আছে এই টিটা আগে চলে এসছে, তারপরে এই ডিটা বসেছে সেমভাবে। তাহলে এই এফটা আগে বসবে, তারপরে এই এনটা বসবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো, এখানে FN মানে এটা, তাহলে এখানে TDটা বসে যাবে, তাই এখানে আমরা TD দেবো। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এর সঠিক উত্তর হবে FNTD। 19 দাগের সঠিক উত্তর এর দাগ। এবার চলে যাবো 20 দাগের প্রশ্নে। 20 দাগের প্রশ্ন কি আছে, দেখো। প্রশ্ন চিহ্ন স্থানে কোন সংখ্যাটি বসবে? এখানে 9 হয়েছে কি করে? দেখো, 5-এর সাথে 7 যোগ করো 12, 12-এর সঙ্গে 6 যোগ করো, তাহলে 18 পাবে। 18কে তুমি 2 দিয়ে ভাগ করো, তাহলে 9 এসে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবারে দেখো, এখানে 18, 15, 23 হবে। 23 আর 11 হচ্ছে 34, 34কে তোমরা 2 দিয়ে ভাগ করো, তাহলে দেখো 17 আসছে। তাহলে এখানে এর সঠিক উত্তর হবে 17। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা এটা কিভাবে হবে? এখানে দেখো, 17 আর 18 যোগ করব 35, 35 আর এই 1 যোগ করব 36, তাহলে 36কে আমরা 2 দিয়ে ভাগ করব এইগুলোর মতন, তাহলে হয়ে যাবে 18, তাহলে সমান সমান 18 হবে। তো এর সঠিক উত্তর হবে বিদ্যাক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 21 দাগের প্রশ্ন দেখি। 21 দাগের যে প্রশ্নটা আছে, দেখো। JK নগর কোন শিল্পের জন্য বিখ্যাত? চর্মশিল্প, রাসায়নিক শিল্প, ওয়াটারপ্রুফ শিল্প। তো এখানে এর সঠিক উত্তর কি হবে? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু 21 দাগের সঠিক উত্তর হবে অ্যালুমিনিয়াম শিল্প। ভারতের প্রথম অ্যালুমিনিয়াম শিল্প, যেটা কিন্তু 1937 সম্ভবত 1937 সালে পশ্চিমবঙ্গের আসানসোলের সদর মহকুমা রানীগঞ্জের অন্তর্গত JK নগরে প্রথম স্থাপন করা হয়েছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসামে আসানসোলের সদর মহকুমা রানীগঞ্জের অন্তর্গত JK নগর। এবার আমরা 22 দাগের এই প্রশ্নটা দেখব। ভারতের রাষ্ট্রপতি একটি অঙ্গরাজ্য রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন। ভারতের রাষ্ট্রপতি একটি অঙ্গরাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন। এবার অপশানগুলো কী আছে সেটা আমরা দেখব। তার জন্য আমরা একটু নিচের দিকে চলে যাব। দেখো, নিচে আছে, দেখো। 156 নম্বর ধারায়, 256 নম্বর ধারায়, 356 নম্বর ধারায়, 360 নম্বর ধারায়। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু 356 নম্বর ধারা। 356 নম্বর ধারায় কী বলা হয়েছে? ভারতের সংবিধানের 356 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কোনো অঙ্গরাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন। রাষ্ট্রপতি শাসন হলো রাজ্য সরকারকে ভেঙে দেওয়া এবং অনির্দিষ্ট সময়ের জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যটা পরিচালনা করা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা 23 দাগের প্রশ্নে চলে যাব। ট্যারিফ বলতে কী বোঝায়? সম্পদের মোট মূল্যের উপর কর, কোনো দ্রব্যের আমদানির উপর কর, একটি নির্দিষ্ট স্থির মূল্যের উপর কর, আর কোনো দ্রব্যের রপ্তানির উপরে কর। তো এখানে ট্যারিফ বলতে কী বোঝায়?
ট্যারিফ হলো সাধারণত পণ্যের দাম বাড়ানোর জন্য বা দেশীয় শিল্পকে রক্ষা করার জন্য ব্যবহৃত হয়। ট্যারিফ বিভিন্ন প্রকার হতে পারে, যেমন আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক ইত্যাদি। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কোনো দ্রব্যের আমদানির উপর কর, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা 24 দাগের প্রশ্নে চলে যাব। 24 দাগের যে প্রশ্নটা আছে দেখো, স্থিতিস্থাপকতার নিম্নক্রম অনুসারে সাজালে রবার, রূপা, কাঁচ, স্টিল, রবার, স্টিল আর সবকটি উপাদানের স্থিতিস্থাপকতা সমান। তো 24 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে এর সঠিক উত্তর হবে স্টিল, রূপা, রবার, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। স্টিল হলো একটি কঠিন ধাতু যা বাইরে থেকে বল প্রয়োগ করার পরেও সহজেই তার আসল আকার ফিরে পায়, তার মানে এর স্থিতিস্থাপকতা বেশি। এরপরে আসে রূপা, যে রূপা, এই রূপাটা এরপরে যে রূপা আছে যার স্থিতিস্থাপকতা স্টিলের চেয়ে কম। শেষে এই যে রবার আছে, এই রবার হচ্ছে একটি নমনীয় পলিমার যা প্রসারিত এবং সংকুচিত হওয়ার পরে তার আসল আকারে আসতে পারে, কিন্তু তার স্থিতিস্থাপকতা স্টিল এবং রূপার চেয়েও অনেক কম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে বিদ্যাগ হবে সঠিক উত্তর। 25 দাগের প্রশ্নে চলে যাব। দেবী চন্দ্রগুপ্তম নাটকটির রচয়িতাকে। 25 দাগের প্রশ্ন আছে দেবী চন্দ্রগুপ্তম নাটকটির রচয়িতাকে। বিশাখ দত্ত, শূদ্র, পাণিনি আর বিষ্ণু শর্মা। তো এখানে এর সঠিক উত্তর হবে বিশাখ দত্ত, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। বিশাখ দত্ত হচ্ছে গুপ্ত যুগের একজন বিখ্যাত সাংস্কৃতিক নাট্যকার ছিলেন। তার রচিত দেবী চন্দ্রগুপ্তম নাটকটি প্রাচীন ভারতীয় ইতিহাস, বিশেষত মগধের রাজা রামগুপ্ত এবং চন্দ্রগুপ্তের সিংহাসন আরোহণের প্রেক্ষাপটের উপরে লেখা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 25 দাগের সঠিক উত্তর কি হবে? তো 25 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিশাখ দত্ত, এর দাগ হবে সঠিক উত্তর। আমরা 26 দাগের প্রশ্নে চলে যাব। 26 দাগের প্রশ্ন আছে, দশম পরিকল্পনার অর্থ বরাদ্দ কোন ক্ষেত্রকে সবচেয়ে বেশি উৎসাহিত করেছিল? কৃষি, শক্তি, সামাজিক পরিষেবা, যোগাযোগ ব্যবস্থা। তো এই যে দশম পরিকল্পনা, যে কটা পরিকল্পনা আছে সেই পরিকল্পনার তার কি কি উৎস আছে, আমাদের যে পরিকল্পনাগুলো আছে সেই পরিকল্পনাগুলো তোমাদের একটু মুখস্থ করার দরকার আছে, কারণ বিভিন্ন পরিকল্পনা থেকে কিন্তু একটা করে প্রশ্ন অবশ্যই পড়ে। তো 26 দাগের এই যে প্রশ্নটা আছে, দশম পরিকল্পনা অর্থবর্ত কোন ক্ষেত্রকে সবচেয়ে বেশি উৎসাহিত করেছিল? তো এখানে 26 দাগের সঠিক উত্তর হবে এই পরিকল্পনায় বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ বিদ্যুতায়ন এবং নবায়নযোগ্য শক্তি ব্যবহারের উপরে জোর দেওয়া হয়েছিল। তো এখানে আমরা কি বলবো? কৃষি, শক্তি, সামাজিক পরিষেবা, যোগাযোগ ব্যবস্থা। তাহলে অবশ্যই শক্তি হবে, বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। 27 দাগের প্রশ্ন কি আছে? বিশ্ব বাণিজ্য সংস্থা WTO কবে স্থাপিত হয়েছিল? 1986, 95, 1980 আর 2005। তো এখানে 27 দাগের সঠিক উত্তর হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা হলো একটি বহুপাক্ষিক সংস্থা যার সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। এটি 1 জানুয়ারি 1995 সালে শুল্ক এবং বাণিজ্য সংক্রান্ত সাধারণ চুক্তির উত্তরসূরি হিসেবে স্থান পায়, অর্থাৎ 27 দাগের সঠিক উত্তর হবে 1995 সাল, বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা 28 দাগের প্রশ্নে চলে যাব। 28 দাগের প্রশ্ন আছে, নিচের কোনটি সঠিক নয়? গ্যালেমা লেড সালফাইড, এটা ঠিক আছে। গ্রিন ভিট্রিয়াল কপার সালফেট, তারপর আছে প্লাস্টার অফ প্যারিস ক্যালসিয়াম সালফেট, ঠিক আছে। ক্যালোমেল মার্কিউরাস ক্লোরাইড, এটাও ঠিক আছে। তো এখানে ঠিক নেই, এটা গ্রিন ভিট্রিয়ল, এটা কপার সালফেট, এটা হচ্ছে কপার সালফেটটা হচ্ছে ব্লু ভিট্রিয়ল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ব্লু ভিট্রিয়াল হচ্ছে কপার সালফেট। তো গ্রিন সালফেট এটা না, গ্রিন সালফেট হচ্ছে একটি সবুজ রঙের স্ফটিক পদার্থ যার মূলত ফেরাস সালফেট থেকে ফেরাস সালফেটকে বোঝায়। FeSO4, এটা হচ্ছে ফেরাস সালফেটকে বোঝায় এই গ্রিন ভিট্রিয়ল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কপার সালফেট হচ্ছে ব্লু ভিট্রিয়ালকে বোঝায়, সম্ভবত কপার সালফেট হচ্ছে ব্লু ভিট্রিয়লকে বোঝায়। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। এখানে 28 দাগের সঠিক উত্তর কী হবে? 28 দাগের সঠিক উত্তর হবে বি, যে নিচের কোনটি সঠিক নয়? বিদ্যাগ হবে সঠিক উত্তর, কারণ গ্রিন ভিট্রিয়ল কপার সালফেট হবে না, ফেরাস সালফেট হবে, আর কপার সালফেট সম্ভবত ব্লু ভিট্রিয়ল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, বিদ্যাগ হবে সঠিক উত্তর এখানে। এবার 29 দাগের প্রশ্নে চলে যাব। 29 দাগের যে প্রশ্নটা আছে দেখো, খুব সুন্দর একটা প্রশ্ন আছে, ম্যাঙ্গানিজ উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? মধ্যপ্রদেশ, গুজরাট, ছত্তিশগড়, উড়িষ্যা। তো এখানে
ম্যাঙ্গানিজ উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? তো 29 দাগের সঠিক উত্তর কী হবে? তো ভারতের ম্যাঙ্গানিজ উৎপাদনে মধ্যপ্রদেশ প্রথম স্থান অধিকার করে। যদিও উড়িষ্যাতে ম্যাঙ্গানিজ আকরিক আছে সর্বোচ্চ পরিমাণে, তাও উৎপাদনের দিক থেকে কিন্তু মধ্যপ্রদেশই সবচেয়ে বেশি ম্যাঙ্গানিজ উৎপাদন করে, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। চলো 30 দাগের প্রশ্ন দেখি। 30 দাগের যে প্রশ্নটা আছে, প্রোগ্রেসিভ রিলিজিশন অফ রেসপন্সিবল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া অ্যাজ অ্যান ইন্টেগ্রাল পার্ট অফ দ্য ব্রিটিশ এম্পায়ার বলে মন্তব্য করেছিলেন লর্ড মরলে, লর্ড মন্টেগু, লর্ড রিপন, লর্ড আরউইন। তো এখানে 30 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 30 দাগের সঠিক উত্তর হবে লর্ড মন্টেগু, যিনি এডউইন মন্টেগু নামেও পরিচিত। তিনি 1917 থেকে 1922 সাল পর্যন্ত ব্রিটিশ অধীনস্থ ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তাও এখানে তাহলে আমরা সঠিক উত্তর পেলাম কি? লর্ড মন্টেগু। আর ইনি কত সাল থেকে কত সাল পর্যন্ত তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন? 1917 থেকে 1917 থেকে কিন্তু 1922। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা 31 দাগের প্রশ্ন চলে যাব। চলো 31 দাগের প্রশ্ন কি আছে? 31 দাগের প্রশ্ন আছে, একটি সারিতে বাম দিক থেকে জনের স্থান 10তম এবং ডান দিক থেকে শিশিরের স্থান 25তম। রোহিত তাদের ঠিক মাঝখানে আছে। যদিও ওই সারিতে 50 জন থাকে, তবে বাম দিক থেকে রোহিতের স্থান কততম? তো দেখো এখানে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই বাম দিক থেকে জনের স্থান কি বলেছে? জনের স্থান বাম দিক থেকে 10তম, আর ডান দিক থেকে শিশিরের স্থান হচ্ছে 25তম। ডান দিক থেকে এদিক থেকে শিশিরের স্থান হচ্ছে 25তম। রোহিত তাদের ঠিক মাঝখানে, 10 আর 25-এর ঠিক মাঝখানে, সারিতে মাঝখানে আছে। রোহিত ঠিক মাঝখানে আছে, 10 আর 25-এর মাঝখানে। যদি ওই সারিতে 50 জন থাকে, তাহলে এই সারিতে যদি 50 জন থাকে, তাহলে এখান থেকে 1 থেকে শুরু করে এই যে যদি 50 হয়, তাহলে এদিকে 25 চলে আসছে আর এদিকে 10 চলে আসছে। আর মাঝখানে তাহলে কী হবে? 10 আর 25-এর মাঝখানে এটা হচ্ছে 15 গ্যাপ থাকবে। তাহলে 15 থেকে আমরা 15 যদি মাঝখানে রাখি, তাহলে এখান থেকে আমরা 15-র হাফ পাবো 7 7 14, তার মানে এই জায়গাটা একটা মিডল পাবো। তাহলে এখানে 10 আর 7 17, 17-র পরে 18তম স্থানে কিন্তু তার এই যে বলছে না, তবে বাম দিক থেকে রোহিতের স্থান কত হবে? তো 10, আমরা যেহেতু 15 এখানে পাচ্ছি, তাহলে এধারে 7 আর এধারে 7, 14। তাহলে এই মাঝখানে হচ্ছে রোহিত আছে। তাহলে রোহিত অবশ্যই এইখানে 10 আর 7 17, তার সঙ্গে 1 নম্বর যোগ হয়ে যাবে, তার মানে রোহিত এই পজিশনটাই আছে। তাহলে 18তম স্থানে কিন্তু রোহিত আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 32 দাগের প্রশ্ন চলে যায়। চলো এবার আমরা 32 দাগের এই প্রশ্নটা দেখি। 2 প্রকার সংখ্যা ধাতুতে তামা ও দস্তার অনুপাত যথাক্রমে 2:3, 5:4। 2 প্রকার সংখ্যা ধাতু সমপরিমাণ মিশ্রিত করে তৃতীয় প্রকার সংখ্যা ধাতু তৈরি করা হলে তৃতীয় মিশ্রণে তামা ও দস্তার অনুপাত কত হবে? তো দেখো আমরা এক সাইডে লিখছি তামা আর এক সাইডে লিখছি দস্তা, ভালো করে বুঝবে। এখন এখানে তামা দস্তা, এখানে বলা আছে তামা দস্তা, কিন্তু উত্তরে চেয়েছে দস্তা ও তামার অনুপাত কত। তার মানে আগে দস্তা আনতে হবে, তারপর তামা আনতে হবে। আগে তামা দস্তার অনুপাতটা আমরা বার করে নিই, যদি বার করতে পারি তাহলে এর উল্টোটা চেয়েছে, অর্থাৎ দস্তা ইস্টু তামা চেয়েছে, তাহলে দস্তা ইস্টু তামা করা যাবে। তো তামা আছে এখানে প্রথম প্রকারের মিশ্রণে তামা আছে, প্রথমের মিশ্রণে তামা আছে 2/5 আর দস্তা আছে 3/5। সেমভাবে দ্বিতীয় প্রকারে আছে 5/9 আর হচ্ছে 4/9। এখন মোট তামা কত? 2 প্রকারের ক্ষেত্রে তামা আছে 2/5 যোগ 5/9। সেমভাবে দস্তা বার করব, দস্তা 3/5 আর আছে 4/9। এখন এই দুটো যোগ করি, 5 9 45 হবে। এখানে যোগ করলে এটা লসে করতে হবে 45, তাহলে 5 9 45, 9 3 18 যোগ 5 9 45, 5 5 25। সেমভাবে এখানে আমরা 45 লসে করবো, 5 9 45, 3 9 27 পাবো, যোগ 5 9 45, 4 5 20 পাবো। এখন এখানে 25 আর 28 হয়ে যাবে কত? 25 আর 28 হয়ে যাবে 43, 43/45 ইস টু এখানে 27 আর 20 কত হবে? 47,
47/45। তাহলে দেখো এখানে 45, এই 45 কাটলাম, 43:47। তামা দস্তার অনুপাত 43:47। যেহেতু এখানে চেয়েছে দস্তা ও তামার অনুপাত কত, তাহলে 47টা আগে যাবে, 43টা পরে আসবে, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর 47:43। খুব সুন্দরভাবে কিন্তু এই 32 দাগের অঙ্কটা সহজে সমাধান করা যায়। তো আমরা দেখলাম 32 দাগের অঙ্ক, এবার আমরা 33 দাগের অঙ্ক চলে যাব। চলো আমরা 33 দাগের প্রশ্ন দেখি কী আছে। তার জন্য উপর দিকে আসলাম, উপর দিকে এসে আমরা একটু বাম প্রান্তে সরিয়ে দেবো। দেখো প্রশ্নটা আমরা বাম প্রান্তে সরানোর পরে আমরা এই প্রশ্নটা সমাধান করব। চলো 33 দাগের প্রশ্ন আমরা দেখি কি আছে। স্রোতের প্রতিকূলে একটি নৌকা 10 মিনিটে যায় 1 কিমি, স্রোতের অনুকূলে 6 মিনিটে যায় 1 কিমি, স্রোতের গতিবেগ কত? তো স্রোতের গতিবেগ কী আছে, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, এই সূত্র। তাহলে 10 মিনিটে যায় 1 কিমি, তাহলে 60 মিনিটে যাবে কত কিমি? 60 মিনিটে যাবে 6 কিমি। তাহলে অনুকূলের গতিবেগ হবে কত? 6 কিমি। তাহলে প্রতিকূলের গতিবেগ কত হবে? প্রতিকূলের গতিবেগ হবে কিন্তু 6 কিমি, 6 কিমি পার আওয়ার। আর ঠিক সেমভাবে অনুকূলে 6 মিনিটে যায় 1 কিমি, তাহলে 60 মিনিটে যায় কত? 10 কিমি। তাহলে অনুকূলের গতিবেগ হবে কত? 10 কিমি পার আওয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, অর্থাৎ 10 বিয়োগ 6/2। তাহলে এখানে হবে কত? 4/2 সমান 2। তাহলে স্রোতের গতিবেগ কত হবে? 2 কিমি পার আওয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে বিদ্যাগ হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে কিন্তু 33 দাগের প্রশ্ন সহজে সমাধান হয়ে গেল। চলো আমরা 34 দাগের প্রশ্নে চলে যাই। 34 দাগের প্রশ্ন কি আছে? নিচের সিরিজটি সম্পূর্ণ করুন। এখানে যে সিরিজটা দেওয়া আছে এই সিরিজটা তোমরা সম্পূর্ণ করবে। এবার আমরা 35 দাগের প্রশ্নটা দেখবো, তবে তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলি। দেখো 35 দাগের প্রশ্ন আছে। দেখো ছবিতে একটি ঘনকের বিভিন্ন পৃষ্ঠে ভিন্ন ভিন্ন সংখ্যা দেওয়া আছে। ছবি অনুসারে 3-এর উল্টো দিকে যে সংখ্যা আছে তা চিহ্নিত করো। 3-এর উল্টো দিকে যে সংখ্যা আছে সেই সংখ্যাটা তোমাকে চিহ্নিত করতে হবে। তাহলে দেখো এইখানে দেখো 3-এর উল্টো দিকে কোন সংখ্যা আছে দেখো। তা তোমাকে কীভাবে বার করতে হবে এটা? এই দেখো এখানে এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবি আছে 3, 4, 5, তারপরে এই ছবি আছে 3, 4, 6, আর এই ছবি আছে 1, 5, 4। এখন দেখো এই দুটোতেই কিন্তু 3 আছে। এবারে এই দুটোতেই দেখো 3 আছে। এখন এখানে তোমাকে বলে যে 3-এর উল্টো দিকে কী আছে। তাহলে এই ছবিটার মধ্যে দেখবো। এই ছবিটা দেখো 5 যেদিকে এরও 5 সেই দিকে, এর 4 যেদিকে এরও 4 সেই দিকে, শুধু 3 এর উপরে আছে, এর উপরে আছে 1। তাহলে অবশ্যই আমরা বলতে পারবো 3 হবে 3-এর উল্টো, অর্থাৎ 3-এর বিপরীতে, অর্থাৎ 3-এর উল্টো দিকে কি আছে? এই 1টা আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। এইভাবেতে করা যায়। আবার তুমি এরকমভাবেও করতে পারো, ঘড়ির কাঁটার দিকে ঘোরাবে, এর এই সাইডে 5 আছে, এর এই সাইডে 5 আছে, এই যে কমন যে সাইডটা, এই সাইডটা খুঁজতে হবে। এই দুটোর মধ্যে তুমি এরকমভাবে করতে পারো 5, 4, 3। আবার এটাকে তোমাকে সেমভাবে করতে হবে 5, 4, 1। দেখো 3-এর বিপরীতে 1 অথবা 1-এর বিপরীতে 3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে দেখো। 36 দাগের প্রশ্ন আছে, সম্প্রতি কোন দেশ মহিলাদের অনূর্ধ্ব 19 ICC T20 ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে? ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। তো এখানে এর সঠিক উত্তর কি হবে? সম্প্রতি কোন দেশ মহিলাদের অনূর্ধ্ব 19 ICC T20 ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ভারত, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কিন্তু ভারত অনূর্ধ্ব 19 আইসিসি অনূর্ধ্ব 19 ICC T20 ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে। এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 37 দাগের প্রশ্নে। 37 দাগের যে প্রশ্নটা আছে দেখো, 2025 সালে অস্ট্রেলিয়ান ওপেন লন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গেলসে জয়লাভ করেছেন অ্যারিনা সাবালেঙ্কা, মেডিসন কেজ, ক্যাটরিনা সিনিয়াকোভা আর সাইমন বোলেল্লি। অর্থাৎ 37 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 37 দাগের সঠিক উত্তর হবে মেডিসন কেজ, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। মেডিসন কেজ হচ্ছে ফাইনালে অ্যারিনা সাবালেঙ্কাকে 6-3, 2-6, 7-5 ফলাফলে পরাজিত করেছেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ।
আমরা 38 দাগের প্রশ্নে চলে যাব। 38 দাগের প্রশ্ন আছে, সম্প্রতি কে ইসরোর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন? প্রহ্লাদ চন্দ্র আগরওয়াল, অনিল ভরদ্বাজ, নারায়ণ নারায়ণন, শিবপ্রসাদ। তো এখানে 38 দাগের সঠিক উত্তর কী হবে? তো 38 দাগের সঠিক উত্তর হবে এখানে নারায়ণন, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর নারায়ণন। আশা করি তোমরা বুঝতে পারছো। 39 দাগের প্রশ্ন দেখব। 39 দাগের প্রশ্ন আছে, দেখো সম্প্রতি কোন দল স্প্যানিশ সুপার কাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে? এফসি বার্সেলোনা, রিয়েল মাদ্রিদ, ওসাসুনা আর অ্যাথলেটিকা মাদ্রিদ। তো 39 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে এফসি বার্সেলোনা, এর দাগ হবে সঠিক উত্তর। চলো আমরা 40 দাগের প্রশ্নে চলে যাই। 40 দাগের যে প্রশ্নটা আছে, দেখো একটি যৌথ ব্যবসায় রাম 4500 টাকা বিনিয়োগ করলো, রহিম কত টাকা বিনিয়োগ করলে বছরের শেষে তাদের লাভের অনুপাত 3:4 হবে? তো এখানে এর সঠিক উত্তর কী হবে? এখানে দেখো, এখানে যেহেতু বলেছে যে লাভের অনুপাত 3:4 হবে, তাহলে এ যদি 4500 টাকা হয়, রাম যদি 4500 টাকা দেয়, তাহলে রহিম কত বিনিয়োগ করতে হবে তুমি কিভাবে বার করবে? তো রাম প্রথমে আছে, তারপর রহিম আছে পরে। তার রাম তিনটা রামের কিন্তু চিহ্নিত করছে, তাহলে 4500কে 3 দিয়ে ভাগ করলে হবে 1500, সেই 1500কে 4 দিয়ে গুণ করলে 4×15 6000, 4×15 60, অর্থাৎ 6000 টাকা হবে। ডিদ্দাক হবে সঠিক উত্তর। 4500 টাকা রাম বিনিয়োগ করলে রহিমের বিনিয়োগ করতে হবে 6000 টাকা, তবেই কিন্তু 3:4 অনুপাতে লভ্যাংশ পাবে। আমরা 41 দাগের প্রশ্নে চলে যাব। 41 দাগের যে প্রশ্নটা আছে, দেখো 40% অ্যালকোহল নির্যাস মিশ্রিত 5 লিটার অ্যালকোহলে 1 লিটার জল মেশানো হলো, নতুন মিশ্রণে অ্যালকোহলের নির্যাস পরিমাণ শতকরা কত? তো এটা তুমি কিভাবে সম্পূর্ণ করবে? দেখো এইটা সম্পূর্ণ করতে গেলে তোমাকে এরমভাবে করতে হবে। তোমাকে করতে হবে 5 লিটার, এখানে বলছে 5 লিটার এর 40% ইন্টু 40/100 সমান 6 লিটার। 1 লিটার জল মেশানো হলো 5 লিটার অ্যালকোহলের সঙ্গে 1 লিটার জল মেশানো হলো, তাহলে 6 লিটার। নতুন মিশ্রণে অ্যালকোহলের নির্যাসের পরিমাণ কত? তাহলে 6 ইন্টু x/100। ব্যাস, তাহলে তুমি এখান থেকে যদি তোমার ক্যালকুলেশন করে বার করতে পারো, তাহলে এর অঙ্কের সঠিক উত্তর বেরিয়ে যাবে। তো এখানে আমরা কি করব, এই 100 আর এই 100 কাটবো, আর এখানে 45 200, আর এই জায়গাটায় হবে 6x। তাহলে x সমান কী হবে? 200/6। সেই ক্ষেত্রে 200 দিয়ে যদি আমরা ভাগ করি, 3 6 18 পাবো, আর 2 দাও 20 পাবো, 3 6 18 পাবো, আর 2 দাও 20 পাবো। তাহলে 33/2/6, অর্থাৎ এখানে 2 1 2, 3 3 6, অর্থাৎ 33/1/3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 33/1/3 হবে এর সঠিক উত্তর, অর্থাৎ ডিদ্দাগ হবে সঠিক উত্তর। তো 41 দাগের অঙ্ক এরকমভাবে সহজে সমাধান করা যায়। চলো 42 দাগের প্রশ্ন দেখি। 42 দাগের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, দেখো নিম্নলিখিত প্রশ্নের 4টি বিকল্প দেওয়া হয়েছে, এর মধ্যে একটি বিকল্প ভিন্ন শব্দটিকে চিহ্নিত করুন। তাহলে আমরা এর থেকে ডি করব, ADGGJ, তারপর BEHকে PSVY, তারপরে LOQT। তো এই যে রিজনিংটা দেওয়া আছে, এটা আমরা কিভাবে সহজে সমাধান করব? তো দেখো ABCD, তার মানে এখানে 2, তারপরে DEFG, এখানেও 2, জির পরে HI, তারপরে J, তারপরে এখানেও 2, দুটো করে লেটার কিন্তু বাদ দিয়ে এটা কিন্তু হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে এখানে BCD, অর্থাৎ 2, CD, তারপরে E কিন্তু, তারপরে FG, তারপরে এইচ, দেখো দুটো করে লেটার বাদ দিতে হচ্ছে। তারপরে এইচের পরে IJ, তারপরে দুটো লেটার IJ বাদ গেল, তারপরে কে আসলো। এখানে দেখো PQRS, অর্থাৎ দুটো লেটার যাচ্ছে। STU, অর্থাৎ TRU, দুটো লেটার যাচ্ছে। তারপরে দেখো ভির পরে ওয়াই, STUV, তারপরে WXY, দুটো করে লেটার বাদ যাচ্ছে। তাহলে এখানে দেখো সবকটা দুটো করে লেটার বাদ যাচ্ছে। এই জায়গাটা এবার দেখবো LMNO, অর্থাৎ দুটো লেটার বাদ গেল। তারপরে PQ, এখানে দেখো একটা লেটার আসছে, ওর পরে P, তারপরে Q। তার মানে এটা আমি কিন্তু এর মধ্যে ভিন্ন রকম বুঝতেই পারছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার আমরা চলে যাবো পরের প্রশ্নে, 43 দাগের প্রশ্নে। তা 43 দাগের প্রশ্ন কী আছে, তার জন্য প্রশ্নটা উপরের দিকে তুললাম।
দেখো 43 দাগের যে প্রশ্নটা আছে, 1988 সালের 26শে জানুয়ারি থেকে 15ই মে পর্যন্ত কতগুলি দিন আছে? তো 1988 সালের 26শে জানুয়ারি, তো প্রথমে দেখতে হবে 1988 সালটা কি মানে লিপ ইয়ার না এমনি সাধারণত বছর, সাধারণ বছর না লিপ ইয়ার, দুটোর মধ্যে একটা দেখতে হবে। তো লিপ ইয়ার করতে গেলে 4 দিয়ে ভাগ করব, তো এখানে 4 4 16 আর 3 দাও 19, তাহলে 4 9 36 আর 2 দাও 38, তাহলে এখানে 28 হয়, 4 7 28, অর্থাৎ এটা কিন্তু 4 দিয়ে ভাগ করা যায়, তাই এটা কিন্তু লিপ ইয়ার। লিপ ইয়ার হলে ফেব্রুয়ারি মাস হবে 29 দিন, অর্থাৎ 365 জায়গায় 366 দিনে বছর হয়ে যাবে। সেই ক্ষেত্রে 26শে জানুয়ারি, জানুয়ারি হয় 31 দিনে, তাহলে 26 আর 5 দাও 31, অর্থাৎ এখানে আমরা জানুয়ারি মাস পাচ্ছি 5 দিন, আর তারপরে ফেব্রুয়ারি পাচ্ছি 29 দিনে, তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চ পাচ্ছি 31 দিনে, এপ্রিল পাচ্ছি 30 দিনে, মে পাচ্ছি 31শে মে হয়, তো মে মাস সম্পূর্ণ হয় 31 দিনে, সেখানে 15 দিন পরে অর্থাৎ 16 আর 15 31, অর্থাৎ বাকি থাকছে কিন্তু 16 দিন। এবার আমরা যদি এইখানটা যোগ করি তাহলে কত পাবো? 6 আর এই 0 আর এই 1 যোগ করলে হচ্ছে 6 একে 7, 7 আর 9 16, 16 আর এই 5 21, 21-এর 1 হাতে 2, 2 আর একে 3, 3 আর 3 6, 6 আর 3 9, 9 আর 2 11, অর্থাৎ 111 দিন। তো দেখো এখানে বিদ্যা হবে সঠিক উত্তর 111 দিন। চলো আমরা 44 দাগের প্রশ্নে চলে যাই। 44 দাগের যে প্রশ্নটা আছে দেখো, প্রশ্নচিত্রের ছবিটি উত্তর চিত্রের কোন ছবির মধ্যে গোপন করে লুকানো আছে? তো এটার সঠিক উত্তর কি হবে? তো এই 44 দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু এই লুকানো আছে এটার মধ্যে, বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা 45 দাগের প্রশ্নে চলে যাব। 45 দাগের প্রশ্ন আছে দেখো, যদি এই রিমোট শব্দটিকে সংকেতে এইটা লেখা হয়, তবে এইটার সমান এটাকে কি লেখা হবে? তো এটা কিভাবে লেখা হয় সেটা আমরা এখন দেখব। তাহলে এই জায়গাটায় আমরা এর নিচে এটা বসিয়ে দেবো, আর তারপরে ও আছে, তারপরে টি আছে, তারপরে ই আছে, এম আছে, তারপরে ই আছে। তাহলে দেখো এই জায়গাটায় কি করে এটার মানে আমরা সম্পূর্ণ করছি। এখানে আর আরটা কিন্তু ঠিক আছে, ই আর ইটা ঠিক আছে, তাহলে এখানে আমরা পি আর এই সিটা কিন্তু ঠিক রাখবো। এবারে এই জায়গাটায় চলে এসো, এই জায়গাটায় দেখো, এই জায়গায় যে ওটি আছে এই দুটোই কিন্তু চেঞ্জ হচ্ছে, ওটি ওটি, তাহলে আমার এই জায়গায় যে আইসি আছে তা আইসিটা কিন্তু এখানে বসবে। তারপর ইএম, দেখো ইএম আসছে, তার মানে এখানে যে এনআই আসছে, তো এনআইটা আমরা এই জায়গায় বসাবো, এনআই, তাহলে হয়ে যাচ্ছে পিআইসি এনআইসি। তো এর মধ্যে সঠিক উত্তর কী হবে? পিআইসি এনআইসি, পিআইসি এনআইসি, অর্থাৎ ডিদ্দাগ হবে সঠিক উত্তর। 45 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডিদ্দাগ। আমরা চলে যাবো 46 দাগের প্রশ্নে। 46 দাগের প্রশ্ন কী আছে তার জন্য প্রশ্নটা উপরের দিকে তুললাম। এখন 46 দাগের প্রশ্ন আছে, 2025 সালে ইন্ডিয়ান আর্ম ফোর্সেস ভেটেরান ডে কবে পালিত হলো? এখানে যে 12ই জানুয়ারি, 14ই জানুয়ারি, 16ই জানুয়ারি, 20শে জানুয়ারি। তো এখানে 46 দাগের সঠিক উত্তর কী হবে? তো 46 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ, 14ই জানুয়ারি। ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রথম কমান্ডার ইন চিফ ফিল্ড মার্শাল কে.এম. কারিয়াপ্পার অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর কিন্তু 14ই জানুয়ারি ইন্ডিয়ান আর্ম ফোর্সেস ভেটেরান ডে পালন করা হয়। ভেটেরান ডে পালন করা হয়। 1953 সালে এই দিনে তিনি কিন্তু অবসর গ্রহণ করেছিলেন। তাহলে এখানে এর সঠিক উত্তর তাহলে কি হলো? তো এখানে এর সঠিক উত্তর হলো কিন্তু 14ই জানুয়ারি, বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা 47 দাগের প্রশ্নে চলে যাব। 47 দাগের যে প্রশ্নটা আছে দেখো, নিচের কোনটি উদ্ভিদের বৃদ্ধির জন্য ব্যবহৃত সারে থাকে না? এন, পি, এস আর কে। তো কোনটি এর মধ্যে সারে থাকে না উদ্ভিদের বৃদ্ধির জন্য? তো এখানে এটা থাকে না, এটা সিদ্ধাক হবে এর সঠিক উত্তর। এটা হচ্ছে এসআই হবে সম্ভবত, সিলিকন। সিলিকন হচ্ছে উদ্ভিদের জন্য একটি অপরিহার্য পুষ্টি উপাদান হলেও মাটি থেকে উদ্ভিদের শিকড়ে সিলিকন শোষিত হয়। তবে সারে যদি সিলিকন থাকে তো সেটা কিন্তু শোষিত করতে ওরা সহজে পারে না, মানে গাছেরা সহজে সিলিকনটা শোষিত করতে পারে না যদি সারে থাকে। আর যদি এমনি মাটি থেকে সিলিকন তারা সহজে সেটাকে কিন্তু নিতে পারে।
তাই এখানে উদ্ভিদের জন্য সারে ব্যবহৃত এটা হয় না, এটা হচ্ছে সিলিকন। সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। 48 দাগের প্রশ্নে জীববৈচিত্র্য সম্মেলনটি হয়েছিল 1973 সালে, 1983 সালে, 1993, 2003। তো এখানে 48 দাগের সঠিক উত্তর কী হবে? জীববৈচিত্র্য সম্মেলনে 1992 সালে রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত হয় এবং 1993 সাল থেকে কার্যকর হয়। এই জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য একটি আন্তর্জাতিক চুক্তি বিশেষ। এটি জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য একটি আন্তর্জাতিক চুক্তি বিশেষ। তো এখানে 48 দাগের সঠিক উত্তর কী হবে? তো 48 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 1993 সাল, অর্থাৎ সিদ্ধাক হবে কিন্তু এর সঠিক উত্তর। 1992 সালে কি হয়? রিও ডি জেনেরিওতে কিন্তু অনুষ্ঠিত হয়, আর 1993 সালে কিন্তু এটি কার্যকারী করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমরা চলে যাব পরের প্রশ্নে, 49 দাগের প্রশ্নে। 49 দাগের প্রশ্ন কী আছে? সেক্স ক্রোমোজোম বা অটোজোমের উপরে অবস্থিত কোন জিনকে চিহ্নিত করতে যে পদ্ধতি অনুসরণ করা হয় সেটি হলো টেস্ট ক্রস, আউট ক্রস, ব্যাক ক্রস, রেসিপ্রোকাল ক্রস। তো এর সঠিক উত্তর হবে ডি দাগ, রেসিপ্রোকাল ক্রস। তো রেসিপ্রোকাল ক্রস হলো এমন এক পদ্ধতি যাতে দুটি ভিন্ন জেনেটিক বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে প্রজনন ঘটানো হয় এবং এরপর বংশগতির মাধ্যমে জিনগুলির অবস্থান নির্ণয় করা হয়। তো এখানে 49 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডি দাগ, রেসিপ্রোকাল ক্রস। আমরা 50 দাগের প্রশ্নে চলে যাব। H2SO8 একে কি বলা হয়? এখানে পারসালফিউরিক অ্যাসিড, পাইরোসালফিউরাস অ্যাসিড, আর পাইরোসালফিউরিক অ্যাসিড, আর ডাইথায়োনিক অ্যাসিড। তো এখানে 50 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে সঠিক উত্তর হবে পারসালফিউরিক অ্যাসিড, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। পারসালফিউরিক অ্যাসিড বা মার্শালের অ্যাসিড নামেও কিন্তু এটি পরিচিত। পেরক্সিডাসাল সালফিউরিক অ্যাসিড তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে উৎপাদিত হতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো 50 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। আমরা 51 দাগের প্রশ্নে চলে যাব। 51 দাগের যে প্রশ্নটা আছে, 30 মিনিট একদিনের শতকরা কত শতাংশ? 30 মিনিট হচ্ছে 30 মিনিট একদিনের শতকরা কত শতাংশ? তাহলে তুমি এটাকে কিভাবে সহজে সমাধান করবে? একদিন সমান 24 ঘন্টা, তাকে যদি আমরা মিনিটে প্রকাশ করব বা ইন্টু 60, ঠিক আছে? এখন এখানে বলছে একদিনের শতকরা করতে হবে, তা একদিন 30 মিনিট একদিনের শতকরা প্রকাশ করতে হবে। তাহলে আমরা এখানে 24 ঘন্টাকে মানে মিনিটে প্রকাশ করে নিলাম, একদিনের হয়ে গেল। এবার এখানে 30 মিনিট, তাহলে 30 মিনিট ওপরে দিয়ে দেবো, ব্যাস। এখানে 30 দ্বিগুণে 60, তাহলে কত হয়? 30 দ্বিগুণে 60 হয়ে গেল। আর এটাকে আমরা কি করব? 100 দিয়ে গুণ করব, কারণ কি কত শতাংশ বলেছে তাই। এখানে 50 দ্বিগুণে 100 করব, আর এখানে হচ্ছে 12 দিনে 24 করব, আর এখানে 25 দিনে 50 করব, তার মানে 25/12 হবে। 25/12 কথার অর্থ 2×1/12। আশা করি তোমরা বুঝতে পেরেছো, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা 51 দাগের অঙ্ক দেখলাম, 52 দাগের অঙ্ক দেখব। 52 দাগের অঙ্ক আছে, দেখো। বাড়ি থেকে যাত্রা শুরু করে একটি লোক 15 কিমি/ঘন্টা গতিতে গন্তব্যস্থলে পৌঁছায়, 10 কিমি/ঘন্টা গতিতে ফিরে আসে। পুরো যাত্রা তার গড় গতিবেগ কত ছিল? একবার যাচ্ছে, একবার কিন্তু সে আসছে, অর্থাৎ এখানে তার আপেক্ষিক গতিবেগটা কিন্তু যোগ হয়ে যাবে। এর সূত্র এসে যাবে, গড় গতিবেগ যেহেতু চাইছে, তার গড় গতিবেগের সূত্র এসে যাবে 2xy/x+y। তাহলে 2 × x এর মান কত পাচ্ছি? 15। তাহলে 15 দিলাম ইন্টু ওয়াই, ওয়াইয়ের মান কত পাচ্ছি? 10। তাহলে 2xy/x+y, অর্থাৎ 15 আর 10 যোগ করলে 25। এইটা কিন্তু এখানে সূত্র। ভালো করে সূত্রটা মনে রাখবে। গড় গতিবেগের সূত্র সবসময় মনে রাখবে 2xy/x+y। এখন এখান থেকে আমরা 3 × 5 = 15 করবো, আর 5 × 5 = 25 করবো। 5 আর 10 কাটবো, 2 হবে। 3 দিনে 6, 6 দিনে 12। তাহলে 12 কিমি/আওয়ার হচ্ছে এর গড় গতিবেগ, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে কিন্তু এইসব অঙ্ক সহজে সমাধান করা যায়। আর এডুকেশন স্কুলে হাত ধরলে তুমিও পারবে এরকম অঙ্ক সহজে সমাধান করতে, স্পিডে অঙ্ক করতে এবং জেনারেল স্টাডিজের প্রশ্ন সমাধান করতে। তো আজকে ক্লাস আমরা এই পর্যন্ত রাখছি। আজকে আমরা 12টা প্রশ্নের উত্তর করলাম। পরের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আগামী প্র্যাকটিস সেটে আর আগামী ক্লাসে করব। তো আজকে ক্লাস এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা কী করবে? ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ, তোমাদের দিন শুভ হোক।